বাংলাদেশে জামায়াত ইসলাম মনে করছিল যে হয়তোবা তারেক রহমান বাংলাদেশে ফিরবে না এই ইলেকশনের মধ্যে, এবং সেই হেতু তারা মনে করছিল যে খুব সহজেই তারা হয়তো ইলেকশনে জিতে বাংলাদেশের ক্ষমতায় চলে আসবে। এখন তারেক রহমান হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসাতে ইকুয়েশনটা তো চেঞ্জ হয়ে গেল, সমীকরণটা তো পাল্টে গেছে। এখন তো জামায়াত ইসলামের সামনে বিশাল চ্যালেঞ্জ, অর্থাৎ সামনের ইলেকশনে তারা কি অবস্থা তারা তৈরি করবে, অর্থাৎ তারা ক্ষমতায় যেতে পারবে এরকম জোর দিয়ে কিন্তু এখন তারা আর বলতে পারবে না। তো যাই হোক, তারপরেও তারা চেষ্টা তো করবে, তাই না? এবং এই জন্যে কী করতে হবে, জনগণের কাছে গিয়ে অনেক অনেক তাদেরকে আশার বাণী শোনাতে হবে, তাদেরকে ভরসা দিতে হবে যে তাদের জন্য বস্তুত এই জামাত ইসলাম কী করবে যদি তারা ক্ষমতায় যায়। তো তার মধ্যে দেখলাম যে জামায়াত ইসলামের যে আমির, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু অনেকটা কি বলা যায় যে জনগণের উদ্দেশ্যে একটা খুবই খুবই চমকপ্রদ উনি একটা বক্তব্য দিয়েছেন, এবং জনগণের জন্য উনি কী করবেন এরকম একটা আশার বাণী উনি দিয়েছেন। সেটা কি, বেকার ভাতা নয়, প্রত্যেক যুবকের হাতে কাজ তুলে দিতে চাই। চমৎকার কথা, তাই না? তাহলে তো মানুষ যদি বেকার থাকে তাকে আপনি কয় টাকা বেকার ভাতা দিবেন? 1,000, 1,500, 2,000, নাইলে 3,000। তো বর্তমানে বাংলাদেশে 2,000, 3,000 টাকা দিয়ে কি কিছু হয়? একটা পরিবারের একেবারে 5-6 সদস্যের একটা পরিবারের যদি গ্রামেও থাকে, যদি তাকে 3,000 টাকা বেকার ভাতা দেওয়া হয়, তো 3,000 টাকায় তার এক সপ্তাহ তো দূরের কথা, 2 দিনও চলে না, দুই দিন বা 3 দিন হয়তো চলতে পারে এরকম। মানে তাও যদি খুব কঠিন কষ্টে যদি তারা থাকে এরকম। আবার বেকার ভাতার পরিমাণ বেশি দিবে, সরকারের আয় উপার্জন তো দেখতে হবে। মানে বেকার ভাতা দিয়ে যদি আবার সরকারের টাকশাল সব চলে যায়, তাহলে বাকি কাজ কী করে করবে? অর্থাৎ বেকার ভাতা কোনো সমস্যার সমাধান না। এদিক দিয়ে হিসাব করলে উনি খুব ভালো কথা বলছেন যে উনি বেকার ভাতা দিবেন না। আর বেকার ভাতা দিলে এক শ্রেণীর লোকজন আছে তারা কামকাজই করতে চায় না, তারা চিন্তা করে বেকার ভাতা পাচ্ছি, কাম কেন করব, এরকম একটা অবস্থা আছে। এবং এটা যে খালি বাংলাদেশের ব্যাপারে প্রযোজ্য তা না, পশ্চিমা দেশেও এরকম লক্ষ লক্ষ লোক তারা বেকার ভাতা পায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা বেকার ভাতা নিয়ে নেশা ভাঙ করে, এবং তাদেরকে ধরে নিয়ে কোনো জায়গায় কাজে দিলেও তারা কাজ না করে ওখান থেকে পালিয়ে চলে আসে, এবং তারা প্রতিজ্ঞা করেছে যে তারা কাজ করবে না, এবং বেকার ভাতার ওই টাকা দিয়ে তারা নেশা ভাঙ করে। এবং এই সমস্ত লোকজনই কিন্তু ওই পশ্চিমা দেশগুলোতে ছিন্নমূল। এবং বাংলাদেশে আমরা অনেক সময় বলি যে খালি বাংলাদেশেই যে বস্তি আছে বা ছিন্নমূল মানুষ আছে তা না, পশ্চিমা দেশেও আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অত্যন্ত ঠেকায় পড়ে ছিন্নমূল এবং বস্তিতে থাকে, বাট পশ্চিমা দেশগুলোর লোকজন যারা নাকি ছিন্নমূল এবং ওই রাস্তাঘাটে থাকে, যাদের নাকি ঘর নাই, হোমলেস বলে আর কি, ওরা কিন্তু ইচ্ছাকৃতভাবে, কারণ ওদের যে টাকা দেওয়া হয় বেকার ভাতা হিসাবে, ওরা ইচ্ছা করলে একটা জায়গা ভাড়া করে নিয়ে, একটা ঘর বা একটা রুম ভাড়া করে নিয়ে অত্যন্ত ভদ্র সজ্জনভাবে কিন্তু তারা বাঁচতে পারতো। কিন্তু ওই যে তাদের ধরা যাক $2,000 বেকার ভাতা দেওয়া হলো মাসে, তো ওই প্রথম 2 সপ্তাহের মধ্যেই ওই $2,000 দিয়ে তারা নেশা ভাঙ করে পুরাটা উড়িয়ে দেয়, এবং তারপরে বাকিটা সময় তারা ভিক্ষা শিক্ষা করে চলে, মানুষের দান খয়রাতের উপর ভিত্তি করে চলে। অর্থাৎ আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে বেকার ভাতা কিন্তু কোনো সমস্যার সমাধান না, এবং এই বেকার ভাতা মানুষকে বস্তুত কর্মবিমুখ করে তোলে। এখন ডাক্তার শফিকুর রহমান এই জিনিসগুলো দেখে অনুধাবন করেই হয়তো বলছেন যে উনি বেকার ভাতা দিবেন না, উনি প্রত্যেক যুবকের হাতে উনি কাজ তুলে দেবেন। খুবই ভালো কথা, কিন্তু শুনতে যতটা ভালো মনে হচ্ছে, বাস্তবে এই কাজটা কি অত ইজি নাকি? মানে উনি কাজ তুলে দিবেন বললেই কি প্রত্যেকটা যুবকের হাতে উনি কাজ তুলে দিতে পারবেন? কাজ তুলে দিতে গেলে কি করতে হবে? বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করতে হবে, তাই না? বিনিয়োগ করে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো তৈরি করতে হবে, এবং এই শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে উৎপাদিত পণ্যের জন্য আবার বিদেশে মার্কেট তৈরি করতে হবে, অর্থাৎ সেগুলো যাতে বিক্রি করা যায়, তাই না? শুধুমাত্র বাংলাদেশে তো আর এগুলো বিক্রি হবে না, অর্থাৎ খালি কলকারখানা ইন্ডাস্ট্রি করলাম আর মানুষ কাজ পেলো এবং বেতন ভাতা পেলো, বিষয়টা তো আসলে এরকম না। আর এই শিল্প ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলো তো সরকারও করবে না, করবে কারা? পাবলিক, অর্থাৎ যারা নাকি লাভ খুঁজবে, যারা নাকি বিনিয়োগ করবে একটা
ফ্যাক্টরি তৈরি করবে হয়তো 50 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি করলো, তো সে তো লাভের জন্য এটা করবে, আর সেও ব্যাংক থেকে ঋণ নিয়ে করবে, তো সে ঋণের টাকা শোধ দিবে। তো 50 কোটি টাকা ইনভেস্ট করে একটা ফ্যাক্টরি করলে সেখানে হয়তো 200 লোকের কাজ হলো। কিন্তু কথা হচ্ছে যে ওই ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য সে বাংলাদেশে তার তো বিক্রি করতে হবে, যদি মার্কেটই না থাকে তাহলে তো সে ওই ফ্যাক্টরি দিবে না। আর সেক্ষেত্রে আর একটা জিনিস হলে বাইরে বিদেশে রপ্তানি করো, তো সেই মার্কেটটাও তো তৈরি করতে হবে। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা না হোক 100 জনের মধ্যে অন্তত 60-70 জন যুবককে যদি কাজ দিতে হয়, তাহলে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ খালি করলেই হবে না। ওই বিনিয়োজিত যে যে বিনিয়োজিত যে সমস্ত শিল্প কলকারখানা তৈরি হবে, সেই পণ্যগুলো বিদেশে বাজারজাত করার মতো চ্যালেঞ্জগুলোও কিন্তু এখানে সামনে থাকবে, তাই না? অর্থাৎ এগুলো আমি বললাম আর হয়ে গেল, বিষয়টা তো এরকম না। এই জিনিসটার সমাধান হয় কিভাবে? বাইরে বিদেশ থেকে এসে যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, তখন তারা যে দেশের লোক এসে বাংলাদেশে বিনিয়োগ করবে সে কিন্তু তাদের দেশের মার্কেটকে লক্ষ্য করেই বিনিয়োগ করবে। অর্থাৎ আমেরিকার একজন বিনিয়োগকারী যদি এসে বাংলাদেশে $1 কোটি যদি বিনিয়োগ করে, সে তার উৎপাদিত পণ্য তার আমেরিকাতে বিক্রি করবে, এইরকম তার প্ল্যান থাকে। সে কিন্তু বাংলাদেশের মার্কেটকে টার্গেট করবে না। মাঝখানে সে $1 কোটি যদি বিনিয়োগ করে, তো সেখানে হয়তো 500 লোকের বা 200 লোকের চাকরি হলো। এই হলো মূল ফ্যাক্টর। অর্থাৎ প্রত্যেকটা লোককে আপনি চাকরি দিবেন, এটা করতে গেলে আপনাকে এটাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে তারা কি এই জিনিসগুলো করতে পারবে? এটা 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 কীভাবে সম্ভব? জামায়াত ইসলামের রাজনীতির মূল লক্ষ্য কি? বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা, তাই না? শরীয়তি শাসন কায়েম করা। এবং যখন আমি যদি এখন তর্কের খাতিরে ধরে নেই যে আগামী ইলেকশনে জামায়াত ইসলাম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে আসলো এবং ইসলামী শাসন চালু করলো, তো চালু করার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াবে নাকি কমাবে? 100% কমাবে। পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলা পৃথিবীর বিভিন্ন দেশে মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় বস্তুত তাদের বিশেষ কোনো ধান্দার জন্যে। কিন্তু যদি কোথাও ইসলামী শাসন চালু হয়, সেখানে কোশ্চিনকালেও তারা কিন্তু কোনো সাহায্য সহযোগিতা দেয় না। এই আফগানিস্তানের আমরা উদাহরণ দেখি। এই যে আফগানিস্তানে যেমন ধরেন যে এই তালেবান অথবা এর আগে মুজাহিদিন, এদেরকে কারা তৈরি করেছিল? আমেরিকাই তৈরি করেছিল, পশ্চিমারা তৈরি করেছিল, তাই না? এবং তৈরি করার পর যখন এদেরকে দিয়ে আগের যে ওই সমাজতান্ত্রিক সরকার তাদেরকে যে উৎখাত করা হয়েছিল, পরবর্তীতে যখন এই তালেবানরাই ক্ষমতায় গেল বা মুজাহিদিনরা ক্ষমতায় গেল, তখন কি আমেরিকা বা পশ্চিমা দেশগুলো কি এদেরকে কোনো ন্যূনতম সাহায্য সহযোগিতা করছে? বা এদের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কি কোনো ইনভেস্টমেন্ট করছে? না, কিছুই করে নেই, ফেলে চলে গেছে, তাই না? এবং একই ঘটনা কিন্তু যে সিরিয়া ইরাকে যে সেই ইসলামিক খালিফাত প্রতিষ্ঠিত হয়েছিল, তো ওখানে ওই যে একবার হিলারি ক্লিন্টন সেক্রেটারি অফ স্টেট, ওই যে ওবামার আমলে, উনি কিন্তু বলে ফেলছিলেন যে আমরাই তো এটা করছি। ভালো কথা, তা তারা যদি করে ওখানে কেন করছিল? ওখানে বাশার আল আসাদকে উৎখাত করার জন্যই তো, অর্থাৎ রাশিয়ার প্রভাবকে খর্ব করার জন্য। ভালো কথা, তাতে তারা সফল হয়েছিল, ইটস ওকে। কিন্তু পরবর্তীতে কি এদেরকে সাহায্য সহযোগিতা করছিল? না, পরে এরাই গিয়ে আবার বোমা মেরে তাদেরকে হত্যা করছে। কি করেনি? করছে তো। কেন কথাটা বললাম? জামাত ইসলাম যখন বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে, যদি বাংলাদেশের মানুষ তাদের নির্বাচন করে ক্ষমতায় নেয়, তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য যতই তারা ইলেকশনের মাধ্যমে আসুক না কেন, তাদের রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য কি? বাংলাদেশে তো শরিয়া শাসন কায়েম করা, তাই না? যতই উদারপন্থী দেখাক আর যতই গণতান্ত্রিক ভাব দেখাক, কিন্তু মূল বিষয়টা তো ওই তালেবানের আফগানিস্তান বা ওই আইএসের ওই সিরিয়া ইরাকের ইসলামী খালিফাতের মতোই তো, নাকি? এর ভিন্ন তো কিছু না। তো তাই যদি হয়, তখন পৃথিবীর বাইরের দেশে যারা এখন এই যে মনে করেন যে এই জামাতের পিছনে যারা যারা আছে, আমরা ধরে নিতে পারি যে আমেরিকা এদের পিছনে খুব ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করছে সেই আওয়ামী লীগের পতনের সময় থেকে শুরু করে। তো অবশেষে যদি এরা ক্ষমতায় যায়, তো এই আমেরিকা কি এদেরকে সাহায্য সহযোগিতা করবে? আমেরিকা কি বাংলাদেশে এসে বিরাট বিনিয়োগ করবে যে ঠিক আছে জামাত ইসলাম এখন ক্ষমতায় আসছে, তো আমরা বাংলাদেশে এবার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করি যাতে বাংলাদেশের মানুষজন কাজ কাম পায়?
কোশ্চিনকালেও করবে না, বরং বাংলাদেশে তাদের যে বিনিয়োগ আছে এইগুলো যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে সরিয়ে নিবে, তাই না? তারা মৌলবাদীদেরকে উস্কিয়ে দেয়, তাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করে ঠিকই আছে, কিন্তু তারা কোনো জায়গায় শাসন প্রতিষ্ঠা করে সেটা আবার গ্লোরিফাই করবে, সারা দুনিয়ার সামনে তুলে ধরবে যে দেখো ইসলামী শাসন কত সুন্দর, কত মধুর, কত মানে প্রগতিশীল, কত উন্নয়নশীল, তাই না? এই জিনিসটা দেখালে তো ভাই পশ্চিমা দেশের যে সভ্যতা, তাদের যে সাম্রাজ্যবাদী যে দর্শন, সেটা মার খেয়ে যায় না। ইসলামকে প্রচার প্রতিষ্ঠা এবং সারিয়া শাসন প্রতিষ্ঠা বা খিলাফত প্রতিষ্ঠা করে সেটার উন্নয়নের জন্য তো পশ্চিমা দুনিয়া কখনো এগিয়ে আসবে না, বরং কত প্রকারে সেটাকে ধ্বংস করা যায় সেই চেষ্টাই করবে। কারণ পশ্চিমা যে পুঁজিবাদী গণতন্ত্র, এটা এক ধরনের আদর্শ, আর মুসলমানদের আদর্শ হলো ইসলামী আদর্শ, তাই না? দুইটা পরস্পর শত্রু না, দুইটা তো পরস্পরের শত্রু, এবং দুইটা আদর্শই কিন্তু গোটা পৃথিবীতে রাজত্ব করতে চায়। যেমন বর্তমানে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা পুঁজিবাদী গণতন্ত্র সারা পৃথিবীতে রাজত্ব করছে, তাই না? আর মাঝখান দিয়ে মুসলমানরা তাদের ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, যদিও তারা কোথাও সফল হচ্ছে না, হবে সেরকম সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরে যদি তর্কের খাতিরে ধরে নেই যে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতা আসবে এবং আমেরিকার সাহায্য নিয়ে, আমি সেটাও ধরে নিলাম, সেই ক্ষেত্রে এই খোদে আমেরিকা এরা কি বাংলাদেশকে, মানে বাংলাদেশের মানুষকে উদ্ধার করার জন্যে, এদের ইসলামী জোশকে আরও উজ্জীবিত করার জন্যে কি বিলিয়ন বিলিয়ন ডলার এসে ইনভেস্ট করবে, বা অন্য কোনো পশ্চিমা দেশ এসে ইনভেস্ট করবে? এমনকি যে জাপান এবং চায়না ব্যাপকভাবে বাংলাদেশে হয়তো ইনভেস্ট করে, তারাও তো করবে না, তারাও করবে না। তো তাই যদি না করে, এবং একই সঙ্গে বাংলাদেশে অলরেডি যে ইনভেস্টমেন্টগুলো আছে, যে শিল্প কলকারখানাগুলো আছে, যেমন ধরি এই যে পোশাক শিল্প, তাই না, এর একটা বিরাট বাজার আছে পশ্চিমা দেশ, তাই না? যখনই বাংলাদেশে ইসলামী শাসন চালু হবে তখনই তো এই পশ্চিমা দেশগুলোর সাথে সাথে বাংলাদেশ থেকে পণ্য কেনা বন্ধ করে দিবে, অর্থাৎ এই পোশাক যেগুলো তারা ইন দি মিন টাইম, কিন্তু এইগুলো তো তারা আর কিনবে না, তারা বন্ধ করে দিবে। তারা অবশ্যই ইসলামকে গ্লোরিফাই করার জন্য তো কোনো চেষ্টা করবে না। যেমন মুসলমানরা কি এই পুঁজিবাদী গণতন্ত্রকে গ্লোরিফাই করার জন্য মুসলমানরা কি তাদের চেষ্টা করে নাকি? না, মুসলমানরা তো বরং এই সমস্ত দেশে গিয়ে আশ্রয় প্রশ্রয় নিয়ে কীভাবে ওই তাদের পুঁজিবাদী গণতন্ত্রকে ধ্বংস করে সেখানে ইসলাম কায়েম করবে, এর জন্য তারা জীবন পর্যন্ত দেয়, আত্মঘাতী হামলা চালায়, তাই না? তো পশ্চিমারা এটা দেখছে না। তাই এই দুইটা আদর্শ পরস্পর শত্রু না। তো বাংলাদেশে ইসলাম কায়েম করলে পরে পশ্চিমারা সাহায্য করা তো দূরের কথা, তারা ছলে বলে কলে কৌশলে কীভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় সেই চেষ্টাটাই কিন্তু তারা করবে, তাই না? এটা তো গেলো পশ্চিমা দেশগুলোর কথা। পার্শ্ববর্তী যে ভারত, সে কী করবে? তারাও তো একই কাজ করবে, এবং আরও বেশি করে সেই কাজ করবে। কিভাবে বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারা যায়, দরকারে হাতে মারা, এবং এই জন্যে বাংলাদেশের শিল্প কলকারখানা, বাণিজ্য, এমনকি কৃষিক্ষেত্রে যাতে ধ্বংস ডেকে আনা যায়। ভারত তো আদা জল খেয়ে লাগবে সেইগুলো করার জন্য, তাই না? তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কাজ দেওয়া তো দূরের কথা, যাদের কাজ বর্তমানে আছে তারাও তো হাজারে হাজারে না লাখে লাখে তাদের কাজ হারাবে। কারণ শিল্প কলকারখানার যে উৎপাদিত পণ্য সেগুলো যদি বাইরে বিদেশে রপ্তানি করা না যায়, তাহলে এই সমস্ত কলকারখানাগুলো এগুলো কি আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে না? তো এখানে মানুষের কাজ পাওয়া তো দূরের কথা, যাদের কাজ আছে তারাই তো কাজ হারাবে, তাই না? এবং বাংলাদেশটা কোন পর্যায়ে চলে যাবে? তো ডাক্তার শফিকুর রহমান মিষ্টি মিষ্টি কথা বলছেন, ভালো কথা, কিন্তু কিভাবে উনি প্রত্যেকটা মানুষের হাতে কাজ তুলে দিবেন সে ব্যাপারে কি উনি কোনো পরিকল্পনা উপস্থাপন করছেন বা বলছেন? সেটা কিন্তু বলেন নাই। আমরা অবশ্য সেটা শুনতে চাই যে উনি আসলে এই যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ যেগুলো এতক্ষণ উল্লেখ করলাম, এগুলোকে ট্যাকেল দিয়ে কিভাবে উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে কাজ তুলে দিবেন। ধন্যবাদ।